বিভেদ আর প্রতিহিংসার রাজনীতি চায় না দেশের মানুষ, বললেন তারেক রহমান। স্বৈরাচারের নির্মম নির্যাতনে দমে যায়নি ছাত্রদল। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। ২৪ 4 আগস্ট ফ্যাসিস্ট পতনের আন্দোলনে প্রাণ যায় শতাধিক ছাত্র জনতার। একদিন এগিয়ে আনা হয় গণভবনমুখী লং মার্চ। ফেনীতে ২৪-এর এদিনে গুলিতে প্রাণ যায় ৭ জনের। এখনো ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা, হতাশ জুলাই যোদ্ধা আর স্বজনরা। মাদক সন্ত্রাস দমন না করে জড়িতদের পালনে ব্যস্ত ঢাকার মোহাম্মদপুর থানার ওসি। আসামি ধরিয়ে দিলেও ছেড়ে দেওয়ার অভিযোগ। বরিশাল সিটিতে যেন অনিয়মই ছিল নিয়ম। সাবেক মেয়র খোকন সেরনিয়াবাদের ঘনিষ্ঠজনরাই পেতেন টেন্ডার, অনিয়ম তদন্তে দুদক। আশুলিয়ায় উল্টো পথে আসা অটোরিকশার লরির চাপা, প্রাণ গেল নারী শিশু সহ ৩ জনের। একজনের অবস্থা আশঙ্কাজনক। এবং আরব সাগরের ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসী বোঝাই নৌকাডুবি, ৬৪ জনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ অনেকেই। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। দেশের জনগণ প্রতিশোধ বিভেদের রাজনীতি চায় না উল্লেখ করে জীবনমান উন্নয়নের রাজনীতিতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আহ্বান জানান, তরুণ প্রজন্মের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক। সাইফুল রিপনের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সাহস ও সততার সঙ্গে এগিয়ে গেলে গণতন্ত্রকামী জনগণ বিএনপির সঙ্গেই থাকবে। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। দেশকে তাবেদার রাষ্ট্র করতে গেল ১.৫ দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেলে নতুন কর্মসংস্থান তৈরি সহ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নেয়া বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে। স্বনির্ভর জনগণ, স্বনির্ভর বাংলাদেশ, এটা গঠনের ধারাবাহিকতায় বিএনপি বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান ঠেকাতে তরুণ প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, নবীন প্রবীণ সবাইকে একসঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। ৪ কোটি নতুন ভোটারের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা বলছেন, ১ বছর আগে যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন তারা, ঠিক একইভাবে সামনের দিনগুলোতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন তারা। শাহবাগ থেকে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
কোনো ব্যানার, প্লেকার্ড বা ফেস্টুন ছিল না। জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে স্লোগান দিতে দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহবাগে সমাবেশে আসেন ছাত্র দলের নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে বিভক্তি সৃষ্টির চেষ্টা চলছে। ফ্যাসিস্টরা আর যাতে রাজনীতি না করতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। এবার ভিন্ন আঙ্গিকে সমাবেশ করলো ছাত্রদল। কোনো ব্যানার নেই, প্লাকার্ড নেই, নেই কোনো ফেস্টুন, শুধু জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে স্লোগান। শাহবাগের এই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন। সমাবেশে যোগ দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আগামী বাংলাদেশে যেন হয় সাম্যের বাংলাদেশ, শিক্ষাঙ্গনে যেন সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা পায়। আমাদের মধ্যে মতভেদ রয়েছে, মতপার্থক্য রয়েছে, কিন্তু রাজনৈতিক শিষ্টাচারের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সমাবেশের মাধ্যমে যারা সমালোচনা করে তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা কাদের পক্ষ রয়েছে। আগামীর বাংলাদেশ হবে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করার রাজনীতি। আমরা একা এই বিজয়কে আমরা নিজেদের করে নিতে চাই না। আমরা দেশের প্রত্যেকটি নাগরিক আমরা এই বিজয়কে উল্লাস করতে চাই। অতিথিদের বক্তব্যে সাবেক ছাত্রনেতারা বলেন, গণতন্ত্র নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, তবে তাদের রুখে দিতে ছাত্রদল ঐক্যবদ্ধ আছে। তার প্রমাণ আজকের এই সমাবেশ। হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না। এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। সমাবেশের প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেউ কেউ চেষ্টা করছে দেশটাকে বিভক্ত করার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোক বলেনি, সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, বিএনপি পারবে তরুণদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্রদলের সমাবেশ করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, তবে একটি রাজনৈতিক দলের অনুরোধে তারা সেই সমাবেশ স্থল পরিবর্তন করে নিয়ে আসে শাহবাগে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রনেতারা বলছেন, এভাবেই সাম্যের রাজনীতি যেন আগামীর বাংলাদেশে প্রতিষ্ঠা হয় এবং উদারতার মাধ্যমেই যেন সবাই সবাইকে সহযোগিতা করে। শাহবাগ থেকে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি। বিগত বছরের ব্যর্থতা স্বীকার করে সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান চেয়ে নতুন বাংলাদেশের 24 দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। জানান, আগামী বাংলাদেশ হবে সমতার বৈষম্যহীন এক দেশ। বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক শহীদ মিনারে ছাত্র জনতার ঢল। যেখান থেকে স্বৈরাচার পতনের এক দফার ঘোষণা এসেছিল, সেখান থেকেই ঠিক এক বছর পর নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করল এনসিপি। ঐতিহাসিক 3 আগস্ট দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকে। সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে জুলাই গণহত্যার বিচার করা হবে। পাশাপাশি এনসিপির কার্যক্রম কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তাদেরকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ঝরিয়েছে, সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি। পরে বিচার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন, বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি ও শক্তিশালী প্রতিরক্ষা কৌশল সহ 24 দফা উত্থাপন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। কেবল এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই। তাই ঠিক এক বছর পরে
আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইস্তেহার ঘোষণা করছি। নতুন বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক হিসেবে গড়ে তোলার ঘোষণাও দেন নাহিদ। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে দেশের বিভিন্ন স্থান থেকে আসেন এনসিপি নেতাকর্মীরা। তাদের সবার কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। সাদ আহমেদের রিপোর্ট। গত বছরের এই দিনেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। এক বছর পর ঠিক একই জায়গা থেকে তার দল জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেন তিনি। রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি। যে ব্যবস্থার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়, আমরা সেই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা সমাবেশে যোগ দিতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ছোট ছোট মিছিলে স্লোগানে স্লোগানে জড়ো হতে থাকেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরাও। বিকেল 5টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়েন আগত নেতাকর্মীরা। এ সময় তাদের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। তারা বলেন, বাংলাদেশের মানুষ এখন নতুন নেতৃত্ব দেখতে চায়। এনসিপি সেটা এই আন্দোলনে বিপ্লবে দেখাই দিয়েছে তারা দেশের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। সুতরাং দেশের জন্য যারা জীবন দিতে পারে তারা অবশ্যই দেশকে ভালো একটা দিকে নিয়ে যেতে পারবে। আমরা ওদের প্রত্যাশা যে এনসিপি দল ক্ষমতা আসুক, আমরা তাহলে নতুন একটা বাংলাদেশ পাবো। আমরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চাই দেখে 17 বছর পরে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। সেভাবে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, মানুষ তারুণ্যকে গ্রহণ করার জন্য মুখিয়ে আছে। নতুন বাংলাদেশের এই ইশতেহার বাস্তবায়িত হলে জুলাই শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে, এমনটাই বলছেন আগত নেতাকর্মীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আগামীকাল মঙ্গলবার বিকেল 5টায় উপস্থাপন করা হবে আলোচিত জুলাই ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করতে পারেন। এতে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, প্রশাসনিক কাঠামোতে সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কার সহ গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হতে পারে। এই অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে 8 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। ৩৬ জুলাই ২০২৪ গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যায় ফ্যাসিস্ট। এক বছর পর আবার ফিরে আসছে ৩৬ জুলাই। এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এই উপলক্ষে সারা দিনব্যাপী আয়োজন থাকবে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 5 আগস্ট বিকেল 5টায় এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। ঘোষণাপত্রে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, প্রশাসনিক কাঠামোতে সম্ভাব্য পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কার সহ গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হতে পারে। জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে সারা দেশের ছাত্র জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে 8 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে মঙ্গলবার দুপুরের মধ্যে অংশগ্রহণকারীদের রাজধানীতে পৌঁছানো এবং অনুষ্ঠান শেষে একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ রয়েছে। পুরো ব্যবস্থার জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় 30,46,000 টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী দূরবর্তী জেলা রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে 4 আগস্ট রাতে ও 5 আগস্ট ভোরে। আর ঢাকার আশেপাশের জেলা থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগে। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি।
মুন্সিগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত চলছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, আপনার কাছে জানতে চাইবো যে স্থানীয়দের মাঝে এই দিবসকে ঘিরে কি ধরনের আবেগ, অনুভূতি বা বার্তা দেখা যাচ্ছে, বিস্তারিত জানাবেন। যে এরশাদ, আপনি যেমনটি বলছিলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিন্তু মুন্সিগঞ্জে আজকে উত্তর ইসলামপুর কবরস্থানে কিন্তু শহীদ বেদিতে কিন্তু আসলে এখানে দোয়া মোনাজাতের আয়োজন করেছেন জেলা প্রশাসক। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। এখানে কিন্তু জেলা প্রশাসক পাশাপাশি কিন্তু আপনার পুলিশ সুপার এখানে রয়েছে। তা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু গত বছরের এই 4 তারিখে কিন্তু এই মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় কিন্তু 3 জন শ্রমিক কিন্তু আসলে নিহত হয়। ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু তারা আসলে যোগ দিয়েছিল। সেখানে কিন্তু তারা আসলে নিহত হয়। আওয়ামী লীগের এই আওয়ামী লীগ যুবলীগের গুলিতেই কিন্তু আসলে তারা নিহত। এখানে আসলে সকাল থেকে কিন্তু প্রশাসন তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তো আমি এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে আসলে আজকে আসলে এখানে কি হচ্ছে এবং আপনারা কিভাবে এই দিবসটি আসলে উদযাপন করছেন? আসলে গত বছর এই 4ই আগস্ট সরকার বিরোধী আন্দোলনে আমাদের উত্তর ইসলামপুর গ্রামের 3 জন বীর শহীদ সজল, রিয়াজল ও দীপজল তাদের জীবন দিয়ে হলো আমাদের এই দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন। এবং ওই দিন উত্তর ইসলামপুর গ্রামের অনেক মানুষ আপনার গুলিবিদ্ধ হয় এবং সেই বিভীষিকাময় দিনটিকে আমরা মনে রাখার জন্য, স্মরণ করার জন্য ওদের 3 জনের রুহের মাগফিরাত কামনায় এবং যারা আহত ব্যক্তি আছে তাদের উদ্দেশ্যে একটু দোয়া মাহফিলের ব্যবস্থা আছে আজকে। পাশাপাশি এই দিনটিকে স্মরণ রাখার জন্য প্রশাসনের সবাই যাতে আমাদের উত্তর ইসলামপুরে এসেছে, এই জন্য আমরা গ্রামবাসীও অত্যন্ত আনন্দিত। পাশাপাশি আমাদের গ্রামের এই 3 জন শহীদের জন্য আমাদের উত্তর ইসলামপুর গ্রামটা আমরা নিজেদেরকে গর্ববোধ করে বলতে পারি আমাদের গ্রামে 3 জন শহীদের জন্ম ছিল। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জি, আসলে ইরশাদ, আপনি যেমনটি শুনছিলেন, এখানকার স্থানীয়রা কিন্তু বলছেন যে এই শহীদদের স্মরণে কিন্তু তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো মুন্সিগঞ্জ উত্তর ইসলামপুরের পাশাপাশি কিন্তু মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকায় কিন্তু জেলা বিএনপির আয়োজনে এবং জুলাই তাদের আয়োজনে কিন্তু একটি দোয়া মাহফিল সকাল 11:30টায় হবে বলে আমরা আসলে জেনেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত চলছে এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমিত সরকার। সুমন। বরিশাল সিটির সাবেক মেয়র খোকন শেরনিয়াবাতের রাজ্যে অনিয়মই যেন নিয়ম ছিল। অভিযোগ আছে নিজ লোকের বাইরে টেন্ডার না দেয়া, অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও চাঁদাবাজির। গড়ে তুলেছিলেন সাংবাদিক সিন্ডিকেটও। সম্প্রতি তার দুর্নীতি অনিয়ম তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সচেতন মহলের দাবি নিরপেক্ষ তদন্তের। আরো জানাচ্ছেন শাকিল মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন শেরনিয়াবাত 2023 সালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হওয়ার 5 মাস পর দায়িত্ব নেন তিনি। মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর আপন বড় ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ ও ভাতিজা সাবেক সিটি মেয়র সাদেক আব্দুল্লাহকে পাশ কাটিয়ে গড়ে তোলেন নিজস্ব বলয়। সঙ্গী হিসেবে পান সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে।
চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, অর্থ আত্মসাৎ সহ দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ খোকন সেরনিয়াবাদের বিরুদ্ধে। নিজ দলের পাশাপাশি অন্য দলের নেতাকর্মী ও ব্যবসায়ীদের ক্ষতি করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বরিশালে একটা চাঁদাবাজের সর্বরাজ্য তিনি তৈরি করেছিলেন, যেমন নাকি নতুনবাদ বাস স্ট্যান্ড সহ আনুষঙ্গিক সকল বাজারঘাট তিনি দখল করেছিলেন। খোকন সেরনিয়াবাদ আসলে অনেক স্বপ্ন দেখাইছে নির্বাচনের আগে, তার অনেক আমরা স্বপ্ন দেখাইছে এবং অনেক কিছু সে বলছে, কিন্তু বাস্তবে নির্বাচনের পরে সে আসলে কিছুই করে না। চাঁদাবাজি শুধু না, চাঁদাবাজদের দখলদারিত্ব নিয়েও আবার বিরোধ সৃষ্টি হতো এবং দ্বন্দ্ব হতো। এছাড়া জুলাই আন্দোলন দমনে 1 আগস্ট নিজ বলয় নিয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির ব্যানারে সভা করেন খোকন। পরে অবস্থা বেগতিক দেখে 4 আগস্ট সহযোগীদের নিয়ে বরিশাল থেকে পালিয়ে যান খোকন। মেয়র থাকাকালে নিজের অপকর্ম ঢাকতে গড়ে তুলেছিলেন সাংবাদিক সিন্ডিকেট। নিজ সিন্ডিকেটের বাইরে তথ্য দিতে অসহযোগিতা ছিল খোকনের সময় ওপেন সিক্রেট। খোকন সেরনিয়াবাদ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন বরিশাল সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীদের আওয়ামী লীগের আনন্দ মিছিলে বের করেন। প্রায় দুপুর 2টা পর্যন্ত ওই আনন্দ মিছিল চলে। অতক্ষণে বরিশাল সিটি কর্পোরেশনে কোনো নগরবাসী সেবা পায়নি। পরবর্তীতে নিউজ প্রকাশ হলে আমাকে বিভিন্ন ধরনের হুমকি টুমকি দেয়, যে কারণে আমার কর্তৃপক্ষ নিউজ ডিলিট দিতে বাধ্য হয়। তার একটা সিন্ডিকেট ছিল, তার কিছু সাংবাদিক ছিল, সেই সাংবাদিকদের নিয়েই উনি লুটপাট বাগেযোগে করত। যে কোনো প্রভাবের ঊর্ধ্বে থেকে দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি জানায় সচেতন মহল। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। খুলনার দৌলতপুর থানার মহেশ্বর পাশা বণিকপাড়া খানাবাড়ি এলাকায় আল আমিন নামের এক ঘের ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 9টার দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। আল আমিন মহেশ্বর পাশা দিঘির পূর্বপাড় এলাকার বাসিন্দা। তিনি ইজারা নিয়ে মাছের ঘের পরিচালনা করতেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। কিছুদিন আগেই তিনি কারাগার থেকে মুক্ত হন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি পূর্ব শত্রুতা জনিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পেলেও তা কমতে শুরু করেছে। সোমবার সকাল 6টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এর আগে রোববার রাত 12টায় তা 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির উচ্চতা কিছুটা কমলেও লালমনিরহাটের হাতিবান্ধা, আদিতমারি সদর সহ তিস্তা তীরবর্তী নির্মাঞ্চল এখনো প্লাবিত। এসব এলাকায় বীজতলা মৌসুমি ফসল, কাঁচা সড়ক ও ঘরে পানি ঢুকে দুর্ভোগ তৈরি করেছে। এদিকে পানি কমে আসায় কালীগঞ্জের তিস্তা তীরবর্তী ভোটমারি সহ বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।